সমাস বাংলা ব্যাকরণের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে সমাস। এই সমাসের ভিতরে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। আমরা এই প্লেলিস্টে চেষ্টা করব সমাস সংক্রান্ত যত কনফিউশন, যত এক্সাম্পল সব কিছু কভার করার জন্য। তাই শুরুতে এখন আমরা দেখব যে সমাস জিনিসটির সাথে আসলে কি কি জিনিস রিলেটেড, অর্থাৎ সমাসের সংজ্ঞা কি, এটি শব্দের মানে কি, এটি কি কাজ করে, এটি কিভাবে এসেছে বাংলা শব্দে, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা জানার চেষ্টা করব। তাই শুরুতে দেখে ফেলি সমাস এই জিনিসটা, যে শব্দটা, এই শব্দটা সাধারণত বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ভাষা থেকে, এবং একই সাথে এই সমাস শব্দটি হচ্ছে একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো বাংলা ভাষায় বিদেশি ভাষা থেকে আসে এবং সেগুলো আমরা ব্যবহার করি। তাই আমরা বলতে পারি এখানে কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি ফুলফিল করি আমরা টোটাল সমাস সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবো। আমরা প্রথমে দেখি সমাস এই শব্দটি কি আসলে। এই শব্দটি হচ্ছে, আমি মাত্র বললাম, পারিভাষিক শব্দ। তার মানে সমাস শব্দটা এমন একটা শব্দ যেটা বিদেশি শব্দ থেকে এসেছে, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে এবং এটাকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এবার আমরা দেখি সমাস ব্যাকরণের কোন জায়গাটাতে আলোচিত হয়। সমাস সাধারণত ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। তাই আমাদের ব্যাকরণে সমাসটা আলোচিত হয় শব্দ তত্ত্বে। আমরা সেকেন্ড পয়েন্টটা ফুলফিল করলাম। এবার আমরা দেখি সমাস কোন জায়গা থেকে এসেছে, অর্থাৎ সমাসের যে রীতি, এই রীতিনীতিটা কোথা থেকে এসেছে। এটা একদমই ইজি। সমাসের রীতিটা এসেছে, মনে রাখতে হবে, সংস্কৃত ভাষা থেকে। তাই সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। কাজেই এই পয়েন্টটাও কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এরপরে দেখব সমাস, এটার শব্দের অর্থটা কি। সমাস শব্দের অর্থটা সাধারণত মিলন বা সন্ধি করানো বা সংক্ষেপ করা। আচ্ছা, আমি এখানে কতগুলো সমাসের অর্থ লিখতে পারি। সমাস শব্দের প্রথম অর্থ হচ্ছে মিলন ঘটানো। এখন কিসের মিলন ঘটানো? অবশ্যই সেটা কিন্তু ধ্বনির মিলন না, কারণ ধ্বনির যেসব মিলন হয় সেগুলোকে বলা হয় সন্ধি। আর যদি কোনো একটা বাক্যে থাকা পদগুলোর মিলন করানো যায়, অর্থাৎ পদ প্রকরণে থাকা যে পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পদগুলো যখন মিলন ঘটিয়ে সংক্ষেপ করা হয় তখন সেটাকে বলা হয় সমাস। তাই সমাস মানে হচ্ছে কি মিলন, এবং এই মিলনটা থাকবে পদের মিলন, অর্থাৎ পদ প্রকরণে থাকা সেই পদগুলোর মিলন। এছাড়া সমাসের আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে সংক্ষেপ করা, অর্থাৎ সংক্ষেপ। সমাসের আরও একটা অর্থ আছে, এটা হচ্ছে একপদীকরণ। একপদীকরণ অর্থাৎ অনেকগুলো যখন পদ থাকবে তখন তাদেরকে যদি আমি একটা পদে কনভার্ট করি তবে সেটাই হবে কি সমাস। অর্থাৎ একাধিক পদকে এক পদ করার মাধ্যমে যে ঘটনাটা ঘটানো হয় সেটা করে হচ্ছে আমাদের এই সমাস। তার মানে সমাস শব্দের আমরা আরও কিছু অর্থ পেলাম, এবং আরও একটা ইম্পর্টেন্ট অর্থ আছে। সমাস শব্দের আরও একটা অর্থ হচ্ছে সংগ্রহ। কাজে সমাসের টোটাল 4টা অর্থ আছে। একটা হচ্ছে মিলন, যারা হচ্ছে বিভিন্ন রকম পদের মিলন করে, আরেকটা সংগ্রহ, আরেকটা সংক্ষেপ, আরেকটা হচ্ছে কি একপদীকরণ। এবার সমাসের বিপরীত শব্দটা দেখি। প্রতিটা শব্দেরই বিপরীত শব্দ জানা উচিত। সমাস যেহেতু পদগুলোকে মিলায়, পদগুলোকে একত্রী করে, তাই আমরা বলতে পারি সমাসের বিপরীত শব্দ কি? পদগুলোকে বিচ্ছিন্ন করে ফেলে অথবা তাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করে। তাই সমাসের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ, বা আমরা বলতে পারি বিগ্রহ করা। বিগ্রহ, তার মানে বিচ্ছেদ আর বিগ্রহ কিন্তু কাছাকাছি একটা মিনিং বোঝায়। তাই সমাস হচ্ছে পদগুলোকে মিলায় এবং এর বিপরীত শব্দ বিচ্ছেদ হচ্ছে পদগুলোকে বিচ্ছিন্ন করে। তাই আমরা এখানে লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে সমাসের কৃৎপ্রত্যয়ের গঠন। এখন আরেকটা জিনিস বলে রাখি, আমরা একদম শুরুতে জেনেছিলাম সমাস শব্দটা হচ্ছে কি পারিভাষিক শব্দ। এছাড়াও এটার আরও একটা পরিচয় আছে, আমাদের এই সমাস শব্দটা কৃৎপ্রত্যয় গঠিত শব্দ। তার মানে আমরা এখানে পারিভাষিক শব্দের সাথে লিখতে পারি সমাস হচ্ছে আমাদের কৃৎপ্রত্যয় গঠিত শব্দ, এবং এর কৃৎপ্রত্যয়ের যে গঠনটা, এই গঠনটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। সমাসের কৃৎপ্রত্যয়ের গঠনটা হচ্ছে সম যোগ অস যোগ অ, এবং এই অস, এটার আগে একটা রুট ওভার
চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কৃৎপত্ত বোঝায়। তার মানে আমরা এখানে সমাস সম্পর্কিত যত সংক্ষেপে আলোচনা আছে সবগুলোকে জেনে ফেললাম। আমাদের তাই এখানে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে সমাস শব্দটি কোন ভাষার শব্দ, কোথা থেকে এসেছে, তারপর এটা ব্যাকরণের কোথায় আলোচিত হয়, এর বিপরীত শব্দ এবং এটার কৃৎপত্তের সাধিত শব্দ, এগুলো সব আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আমরা এখন দেখব সমাসের কাজ কি, যে কেন আমরা এখানে সমাস ইউজ করি। সমাজের প্রথম কাজ হচ্ছে এটি কোনো একটা বাক্যে থাকা পদগুলোকে সংক্ষিপ্ত করে। খেয়াল করি আমরা এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, এখানে আছে সিংহ চিহ্নিত আসন, আর এই টোটাল এটাকে আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই তবে সেটা হবে কি সিংহাসন। তার মানে আমরা যদি কথার মধ্যে সিংহ চিহ্নিত আসন না বলে সিংহাসন বলি তাহলে কিন্তু খুব দ্রুত সে কথাটা কি উচ্চারণ করা যাচ্ছে। তার মানে সমাসের একটা কাজ হচ্ছে আমাদের বাক্যে থাকা বিভিন্ন রকম পদ বা শব্দের ব্যবহারটাকে সংক্ষিপ্ত করা। তাহলে আমরা লিখতে পারি সমাসের একটা কাজ হচ্ছে বাক্যতে থাকা পদ বা শব্দকে সংক্ষিপ্ত করে ফেলা। এটা হচ্ছে তার অন্যরকম একটা কাজ, অর্থাৎ কোন একটা বাক্যে যদি অনেকগুলো পদ থাকে আমরা সেগুলোকে একদম সংক্ষিপ্ত করে ছোট্ট একটা পদের মধ্যে নিয়ে আসলে সেটা কি হবে, সমাস হবে। আমরা আরও একটা কাজ দেখতে পারি, সমাসের আরও একটা কাজ হচ্ছে পদের সাথে পদের মিলন ঘটানো। খেয়াল করি এখানে সিংহ হচ্ছে এখানে একটা পদ, চিহ্নিত আসন এরা হচ্ছে কি আলাদা আলাদা এক একটা পদ। এখন সিংহের সাথে এই আসনটাকে যখন যুক্ত করেছি তখন মাঝখানে চিহ্নটা কি হয়েছে, উঠে গেছে। তার মানে সিংহ এই পদটার সাথে আসন এই পদ দুটো মিলে একত্রে সিংহাসন হয়েছে। তার মানে সমাস কি করে, পদের সাথে পদের মিলন ঘটায়, মিলন ঘটায়। এবং আমরা আরও একটা কাজ দেখে ফেলি, সমাসের কাজটা কি। সমাস নতুন নতুন শব্দ তৈরি করতে পারে কিভাবে, আমি একটা এক্সাম্পল দিলাম, জায়া ও পতি, এটা হচ্ছে আমাদের এক ধরনের সমাসের উদাহরণ। এখন এই দুজনকে আমি যদি একত্রে লিখতে চাই তবে সমাস সেটাকে লেখে দম্পতি হিসেবে। তার মানে জায়া এবং পতি এদের দুজনকে মিলে যেহেতু আমরা দম্পতি লিখতে পারি, তার মানে এটা হচ্ছে একটা সমাসের উদাহরণ বা সমাসের কাজ করার সিস্টেম, যে সে নতুন নতুন শব্দ তৈরি করতে পারে। যেখানে জায়া এবং পতি এ দুটো শব্দের সাথে দম্পতি শব্দের কিন্তু কোনোই মিল নেই। তার মানে জায়া ও পতি এই দুটো পদ বা শব্দকে একত্রিত করে দম্পতি বানানোর কাজটাই কে করেছে, সমাস করেছে। তাই সমাসের আরও একটা কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। তাহলে আমরা সমাসের মোটামুটি এই তিনটা কাজ দেখলাম। এখন সমাসের উপাদানগুলো দেখি, অর্থাৎ একটা সমাস যখন আমরা করব তখন সেই সমাসের উপাদানগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সমাসের উপাদানগুলো বা এলিমেন্টস যেগুলো আছে সেগুলোকে পাঁচটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পাঁচটা অংশ আছে সমাসের উপাদানের। এখন প্রতিটা অংশকে বলা হয় প্রতীতি। আমরা এই নামটা লিখে রাখি, সমাসের প্রতিটা উপাদানকে বলা হয়, প্রতিটা উপাদানকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে প্রতীতি। এবং আমরা এখন এই প্রতীতিকে নিয়ে জানব। খেয়াল করি আমাদের এখানে দুটো অংশ আছে। একটা অংশে আমরা লিখেছি কি, একটা বড় শব্দ লিখেছি সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ একটা বাক্যের মতো অংশ লিখেছি। আর আরেকটা অংশে কি করেছি, চিহ্নিতকে বাদ দিয়ে সিংহ এবং আসনকে একত্রিত বানিয়েছি। তার মানে এখানে কি হয়েছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এখানে এই ট্রান্সফরমেশনটা হওয়ার মূল কারণটা হচ্ছে কি, সমাস। এখন যেহেতু এখানে দুটো অংশ আছে, এই দুটো অংশের আলাদা আলাদা নাম আছে। তার মানে সমাসের পাঁচটা উপাদানের মধ্যে প্রতিটা উপাদানের নাম এই উদাহরণের মধ্যে কি লুকিয়ে আছে। তাহলে চলো এই নামগুলো আমরা জেনে ফেলি। আমাদের প্রথমে যে জিনিসটা আছে সিংহ চিহ্নিত আসন, এই টোটাল অংশটাকে, যেটাকে আমরা সমাস করিনি এখনো, যেটাকে সমাস করার পর সিংহাসন হয়েছে, সেই সমাস করা বাদের অংশটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে আমরা এই টোটাল যে অংশটা, এই অংশটার একটা নাম লিখে ফেলি উপরে। তাহলে আমাদের এই তিনটা শব্দ নিয়ে তৈরি অংশটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবং এটার আরও একটা নাম আছে যেটা হচ্ছে সমাস বাক্য। আমি এখানে লিখি সমাস বাক্য।
তার মানে যে অংশটাকে আমি এখনো সমাস অ্যাপ্লাই করিনি যে অংশে, সেই অংশটাকে বলা হচ্ছে কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন যে অংশটা অলরেডি সমাস অ্যাপ্লাই করার পর ছোট হয়ে গেছে, অর্থাৎ পদের একত্রীকরণ হয়ে গেছে, এই টোটাল পদটার নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ অথবা সমাসবদ্ধ পদ। আমি সবগুলো নাম লিখে ফেলি। আমরা যে সিংহাসনটা পেয়েছি, আচ্ছা আমি একটু এখানে লিখি, এই টোটাল সিংহাসনকে 4টা নামে দেখা হয়। একটা হচ্ছে সমস্ত পদ, আরো একটা হচ্ছে সমাসযুক্ত পদ, সমাসযুক্ত পদ, আরেকটা হচ্ছে আমাদের সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ, এবং এটার 4 নম্বর যে নাম সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। এবং আমাদেরকে প্রতিটা নাম মনে রাখতে হবে। তার মানে একটা অংশ যেটাকে এখনো সমাস অ্যাপ্লাই করা হয়নি সেটার নাম এই 3টা, এবং এই 3টার মধ্যে অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে সমাস অ্যাপ্লাই করার পর যা তৈরি হবে সেটাই কি আমাদের এই 4টা নাম। এখন আমরা ভিতরের বিষয়ে আসি। ব্যাস বাক্যের মধ্যে আবার কিছু অংশ আছে এবং এই প্রতিটা অংশকে আলাদা আলাদাভাবে সমসমান পদ বলে। আমি যদি বলি এই টোটাল ব্যাস বাক্যে সিংহ হচ্ছে একটা শব্দ, চিহ্নিত হচ্ছে একটা শব্দ এবং আসন হচ্ছে কি একটা শব্দ, এই প্রতিটা শব্দের এক একজনকে সমসমান পদ বলে, অর্থাৎ এরা আলাদা আলাদাভাবে সমসমান পদ নামে পরিচিত। তার মানে আমরা এখানে আরও একটা জিনিস পেয়েছি এবং আমরা লাস্ট জিনিসটা দেখি যে সিংহাসন অংশটা। সিংহাসনে সিংহ হচ্ছে একটা অংশ এবং আসন হচ্ছে কি আরও একটা অংশ। তার মানে এখানে পরপর 2টো পদ মিলিত হয়ে সমাস তৈরি করেছে। তাই প্রথম পদটা যেটা সিংহ, এটাকে বলা হয় পূর্বপদ, এবং সমস্ত পদের যে দ্বিতীয় পদটা আছে অর্থাৎ আসন, এটাকে বলা হয় পরপদ। আচ্ছা, পরপদের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় উত্তরপদ, উত্তরপদ। তার মানে আমরা দেখলাম এখানে আসলে টোটাল অংশ 5টা। একটা অংশ হচ্ছে আমাদের এটা, আরেকটা অংশ আমাদের সমসমান আছে। আমি এখনো সিকোয়েন্স অনুসারে বলি। প্রথম অংশ হচ্ছে আমাদের টোটাল এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের এই সমস্ত পদ বা সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। তার মানে এইটুকু হচ্ছে আমাদের 2 নম্বর অংশ বা উপকরণ, এটুকু হচ্ছে আমাদের 1 নম্বর অংশ বা উপাদান। 3 নম্বর উপাদানটা হচ্ছে আমাদের সমসমান পদ, অর্থাৎ এটুকু হচ্ছে আমাদের 3 নম্বর উপকরণ। 4 নম্বর যে উপাদান বা উপকরণ আছে সেটা হচ্ছে আমাদের এই পূর্বপদ, এটাকে আমরা 4 নম্বর ধরতে পারি, এবং 5 নম্বর হচ্ছে আমাদের পরপদ বা উত্তরপদ। তার মানে এই 5টা টোটাল প্রতিটি নিয়ে আমাদের সমাসের উপাদানগুলো তৈরি, এবং আমরা পরবর্তী পর্বগুলোতে জানবো যে এদেরকে কিভাবে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সমাসের প্রকারভেদ করতে পারি। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।